আসসালামু আলাইকুম। আমরা সাকসেসফুল গলদা কালচারের জন্য একটা পূর্ণাঙ্গ প্যাটার্ন নিয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করব যে আমরা একটা সাকসেসফুল গলদা কালচার করতে গেলে, লাভজনক করতে গেলে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেটা নিয়ে আলোচনা করা। যে আমরা এই জিনিসগুলো ফলো করলে আমরা সহজেই একটা সাকসেসফুল গলদা কালচার করতে পারবো। বেসিক সিম্পল আইডিয়া, সিম্পল অ্যান্ড শর্ট। জাস্ট ফার্স্ট স্টেপের মধ্যে সাইট সিলেকশন, পন্ড ডিজাইন, পন্ড স্ট্রাকচার, এইটা সিম্পলি সেটা হচ্ছে যে আমাদের পয়েন্টগুলো হতে হবে 0.2 থেকে 1 হেক্টর পর্যন্ত। এটাকে বলা যায় 50 ডেসিমেল থেকে 250 ডেসিমেল পর্যন্ত, অথবা এরকম 2000 স্কোয়ার মিটার থেকে আরম্ভ করে 10,000 স্কোয়ার মিটার পর্যন্ত, মিটার স্কোয়ার যেটাকে, এই সাইজের পুকুর হলে ভালো। পুকুরগুলো সাধারণত যদি পূর্ব পশ্চিম লম্বা হয় তো উত্তর দক্ষিণে বাতাসের ঢেউ খেলে, এটা জাস্ট জিওলজিক্যাল লোকেশনে এরকম জায়গায় পয়েন্ট করা ভালো। যতগুলো থাকা দরকার সেগুলো থাকবে না, মানে ওই যে গাছপালা এই সমস্ত ইয়ের জন্য থাকে না। আর রেক্টেঙ্গুলার সাইজ, দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি একটা রেশিও থাকবে, এক রেক্টেঙ্গুলার যেটাকে বলা হয়। জাস্ট এই পয়েন্ট হলে আমাদের জন্য গলদা, সাকসেসফুল গলদা কালচারের জন্য ভালো। এবং ওয়াটার ডেপথ 5 ফিট, 5 থেকে 6 ফিট। বাট এখানে যে ম্যাক্সিমাম যে আমাদের যে সোনা চাষের যে জায়গাটা, সেখানে কিন্তু এই সুযোগটা থাকে না ম্যাক্সিমাম সময়। তারপরও যে আমাদের প্রত্যেকের যে মানে পুকুরের সাইড দিয়ে বড় ডিপ জায়গা আছে, মাঝখানে যে জায়গাটা আছে, সে জায়গাটা কিন্তু 4-5 মাসে ভালো পানি থাকে। এবং এই সময়টাও যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি, ভালো ফিড, ভালো মেডিসিন দিয়ে, তাহলে খুব ওকে ফাইন। তো এটা তাহলে আমরা প্রথম স্টেপের মধ্যে জায়গা সিলেকশন, তারপরে সাইজ ধারণা করলাম। এবং আমাদের হচ্ছে যে সেকেন্ড স্টেপ টুর মধ্যে কি হবে, যে আমাদের ওই যে পন্ডের যে বটম স্ট্রাকচার থাকে, গলদা যেহেতু তলদেশে অবস্থান করে, তলদেশে শেল্টার দিতে হবে। মাছ যখন 5 থেকে 10 গ্রামের বেশি হবে, 5 গ্রাম প্লাস হবে, বা ছোট থেকে নার্সিং অবস্থা থেকে শেল্টার স্টেজগুলো, প্রথম যখন নার্সিং করবো তখন একটা শেল্টার থাকবে, আর যখন আমরা বড় হবে তখন এক ধরনের শেল্টার দিলে কি হবে, যে বটম লেভেলে যদি আমি ওভাবে শেল্টার বসে, পিভিসি পাইপ বলেন, তারপরে ওই বাঁশের যে কঞ্চিগুলো ওগুলো বলেন, ওগুলো দিলে মাছগুলো পানিতেও থাকবে, মানে সরি স্যান্ডেও থাকবে, কিছু তলানিতে কিছু থাকবে, এবং ওই পিভিসি পাইপ ওদের কিছু মানে ডাবল লেয়ারে সে অবস্থান করতে পারবে। তাহলে আমাদের সবগুলো মাছ সুন্দর থাকবে। আর ওখানে কিছু পেরিফেটন স্ট্রাকচার, পেরিফেটন জন্মগ্রহণ করে, সেগুলো মাছের এবং সুস্বাদু খাবার হিসেবে খুব ভালোভাবে বেন্থোস, পেরিফেটন এগুলো মাছের গলদা সবসময় খাবে। ঠিক আছে, সো আমার শেল্টার দিতে হবে ওই পন্ডের স্ট্রাকচারের মধ্যে। এখন আমাদের যেটা হবে যে পন্ড যখন আমরা ওই এগুলো করার আগে, ভুল হয়েছে, এগুলো করার আগে যেমন পন্ড ড্রাইং, পন্ড ড্রাইং এবং ট্রিমিং, আমাকে আমার পন্ডটাকে ফুললি ড্রাই করতে হবে। এবং ড্রাই করার পর মাটির জন্য ট্রিমিং হয়, ট্রিম মানে ফেটে যায়, সে করতে হবে। আর 30 সেন্টিমিটার পর্যন্ত মাছ পন্ডটাকে আমাকে প্লাগিং মানে চাষ দিতে হবে। তাহলে ড্রাইং এবং প্লাগিং করার কারণে, প্রথমে ড্রাইং এর কারণে আমার যে প্যাথোজেন গুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন, সেগুলো কিল হয়ে যাবে। আর যখন আমি চাষ দেব তখন আমার পুরো পুকুর অক্সিজেনেশন হবে। তাহলে এগুলো এগুলো কি হবে, এগুলো আমার পরে ল্যান্ড সয়েল ফার্টিলিটিটা খুব বেশি ইমপ্রুভ হবে। এরপরে সয়েল চেক করে নর্মালি পার ডেসিমেলে 1 কেজি করে চুন, নর্মাল হিসেবে, হ্যাঁ, যদি 6 থেকে 6.5 থাকে বা 7 থাকে, বাট এটা 7 থাকলে চুন দেওয়ার দরকার নেই। বাট আমাদের নর্মালি ওই শুকানোর সময় বা শুকানোর আগে আগে চুন দিয়ে শুকাই ফেলতে পারলে খুব সয়েলটা খুবই ফার্টিলিটি হয়। ঠিক আছে। আর অ্যারেশন, মানে যে ট্রিমিং যেটা করলাম, যেটা বললাম সেটা, এটা হওয়ানোর পরে আমাকে পুরা বায়োসিকিউরিটির জন্য পুরো নেটিং করতে হবে। এবং আমরা যেখানে রেণু দিব সে জায়গাটা সুন্দর করে, যে ডিপ জায়গাটার মধ্যে রেণু দিব, সে পুরো জায়গাটা নেটিং করতে হবে। নেটিং করে তারপর পানি প্রবেশ করাবো। এক তো ফিল্টার পানি প্রবেশ করতে হবে, যেখান থেকে নদী থেকে যে সোর্সটাতে পানি নিয়ে আসবো, সেখানে ফিল্টারিং করে পানি নিয়ে আসবো 60 মেশ মাইক্রন থেকে। ওই পুকুরের ওখানে এক সাইড, যেখানে পানি প্রবেশ করে সেখানে এক সাইড, এই 2 সাইড দিয়ে পানি নেটিং করে আমার পুকুরে প্রবেশ করবো। 4 থেকে 5 ফিট পানি, 3 থেকে 4 ফিট হচ্ছে নার্সিং স্টেজের জন্য। তা পানি যখন প্রবেশ করা হয়ে গেল, তার 1 দিন 2 দিন পর পানি যখন সিল্ট্রেশন হয়ে গেল, মানে সিল্ট্রেশন হলো, পানি ইয়ে হলো, তারপরে আমরা প্রিবায়োটিক্স অ্যাপ্লাই করলাম। তারপরে 1 দিন পর প্রোবায়োটিক্স অ্যাপ্লাই করলাম।
প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স অ্যাপ্লাই করার পরে আমরা খুবভাবে অ্যারেশন দেবো। হ্যাঁ, যদি আমরা সুন্দর অ্যারেশন দিয়ে বাদামি কালার ফর্মেশন করবে, তারপর আমরা প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স 3 থেকে 5 দিন পরে যে বাদামি কালার ফর্মেশন করবো, সেই ফর্মেশনে আমরা রেনু রিলিজ করবো। এবং প্রোবায়োটিক্স একটা প্রিবায়োটিক্স একটা ডোজ বলি, সেটা হচ্ছে প্রতি ডেসিমেলে যদি আমরা 1 একর জায়গা হয়, 1 একর জায়গা একটা বলি যে এভাবে জায়গার সঙ্গে ব্যালেন্স করে 1 একর জায়গাতে যে আমরা প্রিবায়োটিক্স দেবো, সেখানে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স। প্রিবায়োটিক্স ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 4 কেজি মলাসেস, 2 কেজি অটো পালিশ, তারপর 500 থেকে 100 গ্রাম ইস্ট পাউডার, এবং এখানে ক্যালসিয়াম কার্বনেট 1 কেজি, তারপর মিনারেলস 1 কেজি বা 1 থেকে 2 কেজি, এবং যদি আমরা ভিটামিন সি দেই প্রায় 500 গ্রাম, এবং এটা যদি আমরা ওইটাকে কম্বিনেশন করি অ্যারেশন সহ 24 থেকে বা কমপক্ষে 12 থেকে 24 ঘন্টা ফার্মেন্টেশন করে পুকুরে দেবো, এবং সাথে যদি প্রোবায়োটিক্সটা দিয়ে দেওয়া মানে যখন দেবো তখন যদি প্রোবায়োটিক্সটা অ্যাড করে পুকুরে ফেলাই দেয়, তাহলে আমাদের পুরো একটা ককটেল ফর্মেশনে প্রিবায়োটিক্স প্রোবায়োটিক ফর্মুলা পুকুরে অ্যাপ্লাই করলাম। পুকুরে অ্যাপ্লাই করার পরে আমরা অ্যারেশন দেবো, এবং সবসময় কি চিন্তা করবো যে এগুলো দেওয়ার পরে পরে আমরা অ্যারেশন দেবো। সবসময় চিন্তা করবো 10টার মধ্যে এগুলো দেবো, দিয়ে অ্যারেশন অ্যাপ্লাই করবো। তাহলে এখনকার যে প্রোবায়োটিক্স গুলো খুব ভালোভাবে মাল্টিপ্লাই করবে, প্রিবায়োটিক্স খাদ্য ভালোভাবে, এবং পুকুরে একটা ভালো স্ট্যান্ডার্ড কালার ফর্মেশন করবে। এগুলো প্রায় অ্যাপ্লাই করার 2 থেকে 3 দিন পরে আমার ভালো বাদামি কালার আসবে, তখন আমরা রেনু স্টক করবো। এখন রেনু স্টকের ক্ষেত্রে কি হবে, খুব ভালো মানের রিপোর্টেবল হ্যাসারি রেনু কালেকশন করবো, যেমন সুস্থ সবল এবং স্ট্রং এই রেনুগুলোকে সিলেকশন করব। এবং রেনু দেওয়ার সময় এর আগে তো আমরা নেটিং করে প্রোবায়োটিক্স অ্যাপ্লাই করে প্রিপারেশন করে কালার ফর্মেশন, তখন যখন আমরা রেনু দেবো তখন নিশ্চিত আমরা স্যালাইনিটি রেনুগুলো সাধারণত ওই 10 থেকে 12 স্যালাইনিটিতে আসে, ওটাকে আমরা স্যালাইনিটি ডাউন নার্সিং করে স্যালাইনিটি ডাউন করে পুকুরে পানিতে ফেলাই দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত স্যালাইনিটি অ্যাডজাস্টমেন্ট করে পুকুরে মাছ ছেড়ে দেবো। এবং সবচেয়ে সুন্দর হয় যে আমার যে নার্সিং পয়েন্ট আছে সেখানে আমরা লবণ ব্যবহার করবো। প্রতি শতাংশে 1 থেকে 2 কেজি লবণ, যদি ফ্রেশ মিষ্টি পানি হয় তাহলে 1-2 কেজি নার্সিং পানিতে লবণ এড করবো। 1 থেকে 2 কেজি প্রতি শতাংশ লবণ দেওয়ার পরে এখানে পুনরায় রিলিজ করলে সে সার্ভাইভাবিলিটি খুব ভালো হয়। এবং ওখানে অবশ্যই শেল্টার দেবো। এগুলো হচ্ছে। এবং স্টকিং ডেন্সিটির ক্ষেত্রে আমরা কি হিসেব করতেছি, আমরা স্টকিং ডেন্সিটি এখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে। যে স্টকিং ডেন্সিটির ক্ষেত্রে আমরা যদি অল মেল দেই, আমরা চেষ্টা করবো 100 থেকে 150 পার কালচার এরিয়াতে, যে আমরা যতটুকু জায়গায় কালচার করবো তার 150 থেকে আরাম শুরু করবো, 100 থেকে 150 হিসেব করে ওই স্পটে নার্সিং করবো। হ্যাঁ, যে আমাদের 1 একর জায়গায় 10,000 মাছ 15,000 মাছ পালবো, তাহলে 15% জায়গায় আমরা 15,000 মাছকেই নার্সিং করবো। হ্যাঁ, ঠিক আছে। পরে মাছটা পুরো পুকুরে কালচার হবে। এবং যদি আমরা অলমেল ছাড়ি, অলমেলের মাছের যাতে কালচার করি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো অন্য কোনো মাছ ওখানে যেন না দেওয়ার জন্য। ঠিক আছে, শুধু অলমেলই আমরা যথেষ্ট কেয়ার করে আমরা 5 থেকে 6 মাসে আলটিমেটলি মার্কেটেবল সাইজ করতে পারবো। সেটা অলমেলের ক্ষেত্রে। যদি অলমেল পাওয়া না যায়, সময় লেট হয়ে যায়, তবে মেদিনীপুরে যে হাই সুপার মাছটা আছে, সুস্থ সবল এবং দেখে শুনে, সেই মাছটা আমরা ওই 1 একর জায়গায় কমপক্ষে যদি আমরা 15,000 মাছের টার্গেট রাখি 150 করে ধরে, 20 থেকে 25,000 মাছকে আমরা প্রথম দিকে যে মাছগুলো আসে মেদিনীপুর হাই 20 থেকে 25,000 মাছ আমরা ওই নার্সিং করে নেবো। নার্সিং করার পরে 3 মাস পরে আমাদের কিছু ফিমেলকে সেল করতে পারবো। ঠিক আছে, এইখান থেকে 3 মাসের মধ্যে ফিমেল সেল হবে। তারপর আমরা আশা করবো যে ওখানে 10-12,000 মেল যেন থাকে। সেক্ষেত্রে মিনিমাম 50%, প্রথমবারে মাছ দিলে, ফার্স্টের দিকে মাছ দিলে মিনিমাম 50% মাছকে আমরা মেল ধরতে পারি। তারপরে যদি না হয় সেটা ব্যাড লাক। সো আমরা এটাকে ইজিলি মেনে নিতে পারি যে 50% মাছ মেল পাওয়া যাবে। সেক্ষেত্রে 10,000 মাছ মেল পাওয়া দেখলে 20,000 মাছ ছাড়বো, আমরা রেনু ছাড়বো, এবং সেক্ষেত্রে 20,000 রেনুর দাম অল মেলের অনেক কম হবে। ঠিক আছে, এটা আমরা সেকেন্ড অপশনে রাখতে পারি, কারণ সবাই তো পাবে না, অল মেল পাবে না। সো এটা বেস্ট অপশন। এটা গেল। তারপরে আমি অ্যাক্লিমাটাইজেশন, যখন রেনু রিলিজ করবো, অ্যাক্লিমাটাইজেশন করে যেটা বলছিলাম সেটা করে আমরা মোটামুটি সেই জিনিসটা করে আমরা পুকুরে মাছ ছেড়ে দেবো। এরপর স্টেপ 5 এ ফিডিং প্র্যাকটিস, ফিডিং ফেজ। এখানে যে হাই কোয়ালিটি ফিড ব্যবহার করব। ঠিক আছে, জাস্ট 28 থেকে 32% ফিড। এখানে আমরা 70-30 ফর্মুলা ইউজ করব। নার্সিং স্টেজের ক্ষেত্রে আমরা মোটামুটি 3 থেকে 4 বেলা যাবো। যখন মাছটা 5 থেকে 5 গ্রাম প্লাস হবে তখন আমরা 2 বেলা ইউজ করবো। সেখানে 70% হবে রাত্রিবেলা ফিড দেবো, সন্ধ্যার পরে 70%, এবং খুব ভোরবেলা বা সকালবেলা 30% ফিডকে ব্যবহার করবো।
পার্সেন্টেজটা বলে রাখি, মাছ যখন 5 গ্রাম প্লাস হয়ে যায় তখন বডি ওয়েটের 10 থেকে 12% হারে খাবার দেবো। যখন মাছ 20 গ্রাম থেকে শুরু করে 20 গ্রাম হয়ে যায় তখন মাছ বডি ওয়েটের 8 থেকে 10% খাবার দেবো। যখন মাছ 30 গ্রাম হয়ে যায় তখন 5 থেকে 7 গ্রাম, এভাবে। যখন 50 গ্রাম প্লাস হয়ে যায়, 50 গ্রাম হয়ে যায় তখন 5 থেকে 6%। যখন 50 গ্রাম প্লাস হয়ে যায়, 50 গ্রাম প্লাস, তখন 3 থেকে 4%। 100 গ্রামের যখন কাছাকাছি যাবে তখন আমরা 2 থেকে 3%। হ্যাঁ, সো এভাবে বডি ওয়েটের পার্সেন্টেজ অনুসারে ভালো মানের খাবার দেবো। সেখানে 28 থেকে 32% প্রোটিন সমৃদ্ধ খাবার, প্রথম দিকে 32 বা 32-35 দিক পর্যন্ত, আস্তে আস্তে 32 বা 28-এর দিকে আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে ফার ফিডিং প্র্যাকটিস। এবং আমরা ফিড দেওয়ার সময় অবশ্যই মাছের গ্রোথ রেট, তারপর মাছের কালার, মাছের মোল্টিং বিহেভিয়ার, এগুলো অ্যাপ্লাই করবো। এবং ওয়াটার প্যারামিটারের ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে অক্সিজেন যেন ইজ দেন মানে 5 মিলিগ্রাম পার লিটার চেয়ে বেশি হয়। তারপর নাইট্রোজেন, অ্যামোনিয়া, এগুলোর জন্য এগুলো চেকিং করতে হবো। এবং মাছের যে ক্যালসিয়াম, যে হার্ডনেস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলো থাকে সেগুলো আমরা টেস্টের মাধ্যমে অ্যাপ্লাই করবো। যখন দেখা যাবে যে এগুলো ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ব্যালেন্স নাই, 2:1:1, এগুলো যখন ব্যালেন্স থাকে তখন আমরা এই মেজর মিনারেলস, মাইনর মিনারেলস অ্যাপ্লাই করে ব্যালেন্স করে নিয়ে আসবো। এবং মাসে যদি আমরা একবার প্রিবায়োটিক্স একবার প্রোবায়োটিক্স করি তাহলে মাছের যে মোল্টিং, কালার খুব ভালো, গ্রোথ রেট, ফিডিং প্র্যাকটিস খুব এক্সিলেন্ট হয়। তো এই জিনিসগুলো সবসময় আমরা মনে করব। এবং শেষের দিকে হচ্ছে যে যখন 5 থেকে 6 মাসের দিকে যাবে, একটা মেদিনীপুর বলেন আর যে হাইসুপারি বলি, অলমেলে বলি, 5 থেকে 6 মাসের দিকে কিছু মাছ আমাদের 10%-20% মাছ আমাদের ব্লু ক্লো হয়ে যায়। ব্লু ক্লো যখন হয়ে যায় তখন এখানে একটা হরমোন, ফেনোটোফাইভ হরমোন রিলিজ করে, যে হরমোনগুলো ওই স্মল যে মেলগুলো আছে তার বডিতে পড়লে সে গ্রোথ রেট চলে যায়। সেজন্য আমাকে 5 মাসের মাথায় যে 5-6 মাসের মাথায় যে ওই 10%-20% আমাকে হারভেস্ট করতে হবে অলরেডি। তারপর যে 6-7 মাসের মধ্যে, 6 থেকে 7 মাস, এই 5-6-7 মাস, 6-7 মাসের মধ্যেই ম্যাক্সিমাম মেলকে আমরা হারভেস্ট করে ফেলবো। ঠিক, এটা সিস্টেমেটিক প্রসেস। আমাকে এগুলো 24 আওয়ার্স বা ওই 6 মান্থ নজরদারির মধ্যে রাখতে হবে। তাহলে আমরা আমাদের অল মেল কালচারে একটা পারফেক্ট রেঞ্জে একটা ভালো প্রফিটেবল কালচারের দিকে আসতে পারবো। তো অল মেল বলেন আর ওই মেদিনীপুর হাইসুপারকে মেল কনভার্টে করেন, দুটোই আমাদের জন্য খুব সুইটেবল, সুন্দর। বাট আমাকে এই প্রপার ফিড, প্রপার ম্যানেজমেন্ট এবং ওয়াটার এক্সচেঞ্জ প্রায় 3 মাসের পর থেকে 10 থেকে 20% ওয়াটার পুরো মাসে মাসে আমরা চেঞ্জ করবো। তারপর মিনারেলস অ্যাপ্লাই করবো, মিনারেলস প্রোবায়োটিক যখন অ্যাপ্লাই করবো সেখানে মিনারেলস যোগ করে দেবো। যে প্রথমে যে প্রিবায়োটিক প্রোবায়োটিক ডোজটা বলছিলাম সেটা আমরা মাঝে মাঝে এক মাসের মধ্যে 2 বার, কমপক্ষে 1 মাসে 1 বার অ্যাপ্লাই করবো। ভালো মানে প্রোবায়োটিক্স, ভালো সয়েল প্রোবায়োটিক্স, মিনারেলস যখন আমরা অ্যাপ্লাই করবো তখন মাছ আমাদের মতো করে বড় হবে। সো যে কোন সপ্তাহে কতটুকু বড় হবে, কোন মাসে কতটুকু বড় হবে, তখন আমরা আমাদের ডায়াগ্রাম দেখে দেখে মাছকে সিলেকশন করতে পারবো। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে নার্সিং পয়েন্টে যদি আমরা এরকম করতে পারি তাহলে আমাদের কোনো কমেই মাছের সংখ্যাও কমবে না, মাছের মর্টালিটি হবে না, মাছের রোগ ব্যাধিও হবে না। সো গলদা মোর ইফেক্টিভ একটা মাছ, যেখানে আপনি যা ব্যবহার করতে যাবেন সেটাকে তত তাড়াতাড়ি বডিতে রেসপন্স করতে পারে। সো মোল্টিং, ডিজিজ, এই যে অ্যান্টেনা ব্রোকেন বলেন, ব্ল্যাক গিল বলেন, তো এই যে জিনিসগুলো হয় সেগুলো সাধারণত অ্যাবনর্মাল কোয়ালিটি ফিড, যেখানে ডিকম্পোজিশন হওয়ার পরে ভালো ডাইজেশন হয় না, এগুলো মনে হয় মিনারেল প্রোবায়োটিক ব্যবহার না করার কারণে মাছের যে খাবারের যে মেকানিজম সেটা ভালো হয় না। এবং এর মাঝে আমাদের কি করতে হবে, যে ফিডের সাথে ওই বাইল অ্যাসিডস, তারপর স্পিরুলিনা এবং গার্ড প্রোবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স মাঝে মাঝে খাবারের সাথে মিক্সিং করে খাওয়াতে হবে। তাহলে আমরা প্রপারলি মাছটাকে মানে ইনসেন্টিভ কেয়ারে বড় করতেছি। মাছের গ্লেজ, কালার, এটা দেখলে আমরা উই আর ভেরি স্যাটিসফাইড। সো এগুলোর ক্ষেত্রে একজন যারা এক্সপার্ট থাকে তাকে একজন সুপারভিউ পার্সনকে আপনি মনিটরের দায়িত্বে রাখবেন, দেখবেন যে আমাদের প্রত্যেকটা মাছ খুব ভালো হবে, আমরা আশা করি ভালো করতে পারবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। গলদা চাষে হচ্ছে আমাদের লসের সম্ভাবনা খুবই কম। আমরা আশা করতেছি এখানে 40 থেকে 50% প্রফিট ইজিলি সম্ভব। এখানে আমরা ওই 1 একর জায়গায় যদি 10,000 মেল মাছকে বড় করতে পারি, 12 থেকে 1 একর করে 10,000 মেল মাছকে আমরা টার্গেট রাখছি। যেখানে 15,000 মেল মাছ আমরা কালচার করবো, সেক্ষেত্রে 2 থেকে 5,000 মাছকে আমরা হারভেস্ট করবো ওই শর্টিং এর জায়গার ক্ষেত্রে। এবং 10,000 মেলকে আমরা টার্গেট রাখবো যেটা এট এ টাইম 2 টাইম হারভেস্ট করতে পারি। গলদা কখন একবার হারভেস্ট করানো যায় না, প্রথম দিকে
5 মাসের মাথায় যা কিছু হারভেস্ট করতে হবে, মানে 6 মাস 6.5 মাসের মাথায় দুইবার টানে মেইন হারভেস্টটা করে ফেলবো, ঠিক আছে? যে আমাদের 10,000 মাছকে আমরা মেইন টার্গেট রাখবো। এই 10,000 মাছ 12 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ টাকা সেল করা সম্ভব, যেখানে খরচ আসতেছে মাত্র 10,000 মাছ 1 টন ফিড, 1 টন এখানে যদি 100 গ্রাম করে দিলে 1.5 টন ফিড লাগতেছে, ভালো মানের ফিড 1.5 টন লাগতেছে। 1.5 টন ফিড দাম হচ্ছে কয় টাকা? 2 লাখ সামথিং, ঠিক আছে? 2 লাখ সামথিং টাকা, তারপরে বাচ্চার দাম এবং ওই ওয়েল ম্যানেজমেন্ট, আর 2-3 লাখ টাকা, 3-4 লাখ টাকা ইনভেস্ট করলে আমরা মোটামুটি 10 থেকে 12 লক্ষ টাকা বেচার একটা পরিকল্পনা করতে পারি। তবে আমরা যারা এখনো পাই না তাদের কাছে স্বপ্ন মনে হয়, বাট সিস্টেমেটিক প্রসেসে যার কেজি 1200 থেকে 1500 টাকা, তাকে 40% 50% লাভ করে যদি সম্ভব, এই জন্য আমরা চেষ্টা করবো। বাট আমাদের টার্গেট আছে, এরকম সুন্দর লাভ অন্য কোনো প্রজেক্ট হয় না। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করবো যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে করে আমার পুরা কালচার সিস্টেমটি সিকিউর করা, প্রফিটেবল করা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রয়োজনে যোগাযোগ করবেন, আমরা আসলে সার্বিক সহযোগিতা সবার জন্য আছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।